পৃথিবীতে যারা বড় লোক তারা কিভাবে চলেন, তারা কিভাবে এত বড় লোক হলেন, তারা কি খান, ফিনান্সিয়াল ব্যাপারে তারা ডিসিশনগুলো কেমন নেন, তারা কয় ঘন্টা ঘুমান, এরকম অনেক প্রশ্ন অনেকের মনে থাকে। আমরা জানি যে পৃথিবীতে মিলিয়নিয়ারদের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। ইন্টারনেটের আবিষ্কারের পর থেকে এই গতি পূর্বের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি ত্বরান্বিত হয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি ক্রেডিট সুইস তারা একটা স্টাডি করেছে, তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে গ্লোবাল ওয়েলথ রিপোর্ট 2023 নামে। এটাতে দেখানো হয়েছে যে 2022 সালে সারা বিশ্বে একটা এস্টিমেটেড মিলিয়নিয়ারের সংখ্যা হচ্ছে 5,94,00,000। অ্যাকচুয়ালি এটার সংখ্যা হবে আরো অনেক বেশি, কারণ সব মিলিয়নিয়াররা ওইভাবে রিপোর্টেড না। সে যা হোক, অনেকেই আমরা মিলিয়নিয়ার হতে চাই, কিন্তু সবাই কি চাইলেই মিলিয়নিয়ার হতে পারে? এটা বোঝার জন্য আমাদের একটা জিনিস জানা দরকার যে যারা মিলিয়নিয়ার হয়েছেন তাদের মাইন্ডসেট মূলত কেমন, তাদের ফিনান্সিয়াল বিহেভিয়ার কেমন, তারা কাজ কিভাবে করেন, তারা অনেক দামি বাড়িতে থাকেন, অনেক দামি গাড়ি চড়েন, এরকম কিনা। যা হোক, আজকের আলোচনায় আমি মূলত মিলিয়নিয়ারদের মাইন্ডসেট সম্পর্কে কয়েকটা পয়েন্ট তুলে ধরবো। আমার বিশ্বাস এই পয়েন্টগুলা আপনারা যারা উঠতি মিলিয়নিয়ার তাদের চিন্তার খোরাক যোগাবে। সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বরাবরের মতো বলি, আপনারা যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অন্যদেরকেও দেখার ব্যবস্থা করে দিন। আর হ্যাঁ, আমাদেরকে নিয়মিত ফলো করুন, কারণ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার জীবন মান উন্নয়নে, আপনার ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নে আপনাকে সহায়তা করবে। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। মিলিয়নিয়ারদের যে মাইন্ডসেটের কথা আমি বলছি, তাদের প্রথম যে মাইন্ডসেট সেটা হচ্ছে কি, তারা মিলিয়নিয়ার মাইন্ডসেট ধারণ করে। তারা কিন্তু অনেকগুলা কাজ কন্টিনিউ করতে করতে আজকে মিলিয়নিয়ার। অধিকাংশই দেখা গেছে তারা জিরো থেকে শুরু করেছিলেন, স্ক্র্যাচ থেকে শুরু করেছিলেন। সেলফ মেড মিলিয়নিয়ার তারা। গ্র্যাজুয়ালি কিছু অভ্যাসকে ফলো করে তারা সামনে গেছেন এবং বর্তমানে মিলিয়নিয়ার হয়েছেন। প্রথমেই তারা কি করেছেন, তাদের যে ব্যক্তিগত বৈশিষ্ট্য তার মধ্যে প্রথমটা কি জানেন? দে আর ভেরি মাচ গোল ওরিয়েন্টেড, ভেরি মাচ ফোকাসড। তার মানে তারা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম গোল নির্ধারণ করে নেন। গোল নির্ধারণ করার পরে সেই গোলের উপরে তারা নিয়মিত কাজ করেন। কাজ করার আগে একটা কাজ করে নেন, সেটা হচ্ছে তারা স্ট্র্যাটেজি ফিক্স করে নেন যে শর্ট টার্ম যে গোলটা তিনি নির্ধারণ করলেন সেটা কিভাবে উনি পূরণ করবেন, মিড টার্ম যে গোলটা উনি নির্ধারণ করলেন সেটা কিভাবে পূরণ করবেন, লং টার্ম যে গোল নির্ধারণ করেছেন সেটা পূরণ করার জন্য উনি কি কি কাজ করে যাবেন। মূলত দেখেন, শর্ট টার্ম যে গোল সেগুলো যদি ফুলফিল করা হয় তাহলে মিড টার্ম গোল ফুলফিল করা সহজ হয়, লং টার্ম গোল কখনো কখনো অটোমেটিক্যালি পূরণ হয়ে যায়, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্কযুক্ত এবং একটার সাথে আরেকটা গোল খুব বেশি সম্পর্কিত। তারা শুধু গোল নির্ধারণ করে বসে থাকেন না, গোল পূরণ হচ্ছে কিনা এটা প্রায় তারা রিভিউ করেন। এই রিভিউয়ের মধ্যে থাকে উইকলি রিভিউ, মান্থলি রিভিউ, ত্রৈমাসিক রিভিউ, বাৎসরিক রিভিউ। সবসময় তারা গ্রোথটাকে ফলো করেন যে গ্রোথটা সঠিক পথে যাচ্ছে কিনা। যদি কোথাও যে কোনো মনে হয় যে না সঠিক পথে যাচ্ছে না, তাহলে আবার তারা প্ল্যান রিভিউ করেন, কখনো কখনো গোলও রিভিউ করেন। আপনারা যারা মিলিয়নিয়ার হওয়ার পথে দৌড় দিতে চান তাদের প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে এই গোল নির্ধারণ। এবং গোল নির্ধারণের ক্ষেত্রে অনেকটা কাজ করা, অনেকক্ষণ কাজ করা, অনেক দিন ধরে কাজ করা। একবার নির্ধারণ করলেন, অর্জনের জন্য লেগে যান এবং টেম্পোরারি ডিফিট, টেম্পোরারি কোনো বাধা আসলে পিছিয়ে যাবেন না, থেমে যাবেন না, বরং বাধাকে অতিক্রম করা যায় কিভাবে সেটা নিয়ে কাজ করতে হবে এবং নিশ্চল গতিতে ফুল ডেডিকেশন নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। পয়েন্ট টু হচ্ছে ফিনান্সিয়াল ডিসিপ্লিন। যারা মিলিয়নিয়ার হয়েছেন তারা ফিনান্সিয়ালি সাংঘাতিকভাবে ডিসিপ্লিনড। ফিনান্সিয়াল ডিসিপ্লিন বলতে এখানে কয়েকটা পয়েন্ট চলে আসে। সেটা হচ্ছে তারা কখনো আয়ের চাইতে ব্যয় বেশি করেন না। তারা এমার্জেন্সি ফান্ড ব্যক্তিগত জীবনে এবং বিজনেস জীবনে মেনটেন করেন। তারা আননেসেসারি জিনিসের পেছনে খরচ করেন না বললেই চলে। তারা খুবই ফোকাসড হইতে কাজ করেন। আজকে যেটা খরচ করবেন আপনার আমার কাছে মনে হতে পারে সেটা আননেসেসারি, কিন্তু তার একটা উদ্দেশ্য থাকে সেই টাকা খরচের পেছনে। দেখবেন যে সে এটা এখন করেছে ভবিষ্যতে উঠিয়ে নেওয়ার জন্য, তার মানে বিনিয়োগ হিসাবে করেছে। শুধু ফিনান্সিয়াল ডিসিপ্লিন না, তারা তাদের ব্যক্তিগত জীবনেও খুবই ডিসিপ্লিনড। টাইম তাদের কাছে জীবন, টাইম তাদের কাছে মানি। টাইমকে তারা সাংঘাতিকভাবে মেনটেন করেন এবং সেই অনুযায়ী সামনে যান। এভরি মিনিট তারা কাউন্ট করেন, সময়ের অপচয় করেন না বললেই চলে।
আপনার আমার সবার জন্যই কিন্তু সময় 24 ঘন্টা, কিন্তু দেখবেন যে একজন কোটি কোটি টাকার মালিক হয়েছে আর একজন কিচ্ছু করতে পারছে না, হয়তো যোগ্যতাও সমান। এর মূলে সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিসিপ্লিনের অভাব। ব্যক্তিগত জীবনে ডিসিপ্লিনের অভাব, আর্থিক জীবনে ডিসিপ্লিনের অভাব, সামাজিক জীবনে ডিসিপ্লিনের অভাব। ইনডিসিপ্লিনড লোক আর যাই হোক কখনো বড় হতে পারে না। যদি ভাগ্যক্রমে বড় হয়েও যায় সেটাকে ধরে রাখতে পারে না, একসময় যে সেটা ছন্দপতন হয়, ফলে তিনিও নিচে পড়ে যান। আর মিলিয়নিয়াররা প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করেন খুব ভেবে চিনতে, এবং এই ইনভেস্টমেন্ট যেটা করেন সেটা করেন ফর লং টার্ম। তারা শর্ট টার্ম দুদিনের জন্য কোনো ইনভেস্ট করেন না, মূলত ইনভেস্ট করেন খুব ওয়াইজলি এবং ফর লং টার্ম। মাঝে মাঝে ইনভেস্টমেন্ট রিভিউ করেন এবং ইনভেস্টমেন্ট পোর্টফোলিও চেঞ্জ করেন, কিন্তু ইনভেস্টমেন্ট থেকে টাকা উঠিয়ে অডি গাড়ি কিনে ফেলেন না। আপনি জানেন ওয়ারেন বাফেটের কথা, যে সেই তার প্রথম জীবনে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন 1250 স্কোয়ার ফিট। সেই অ্যাপার্টমেন্টে উনি বর্তমান সময়েও থাকেন, এখনো নিজে গাড়ি চালান, ম্যাকডোনাল্ডসের বার্গার খান, প্রতিদিন পড়েন, 1 পয়সা অপচয় করেন না, কন্টিনিউয়াসলি ইনভেস্ট করেন। ফিনান্সিয়াল ডিসিপ্লিন ইজ এ মাস্ট যদি আপনি বড় হতে চান। নাম্বার 3, কন্টিনিউয়াস লার্নিং। আমি দেখেছি অনেক মিলিয়নিয়ারের জীবন ঘেটে তারা কখনো মনে করেন না যে তারা খুব জানেন। তারা যেটুকু জানেন তার সাথে প্রতিদিন নতুন জানাকে যুক্ত করেন, কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকেন। তারা সেটুকুই শেখেন, সেই সব জিনিসই শিখেন যেটা তার জন্য প্রাসঙ্গিক এবং যেটা তার সাথে যায়, যেটা তার দরকার। তারা খুবই পারপাস ওরিয়েন্টেড। যদি তার বিজনেসের কোনো একটা এরিয়া শিখতে দরকার হয়, তিনি সে বিষয়ে পড়াশোনা করেন। এবং মনে রাখতে হবে, তারা এই কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংটা তারা খুব ভালো জানেন। টাকা পয়সার লেনদেন, টাকা পয়সার হিসাব নিকাশ, এই ব্যাপারে তাদের জুড়ি নেই। তারা নিজের টাকা নিজে ম্যানেজ করেন। তার অর্থ এই নয় যে তার কোনো টিম নেই, এদের প্রত্যেকের বিশাল বিশাল টিম রয়েছে, কিন্তু মূল জিনিস তিনি দেখেন। বাংলাদেশের আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব আকিজউদ্দিন, তিনিও জানেন, এরকম ছিলেন যে উনি দিন শেষে ওনার বিজনেসের টাকার ইনফ্লো কত হলো, টাকার আউটফ্লো কত হলো, এটা দেখে তারপরে বাসায় যেতেন। সুতরাং যারা বড় হয়েছেন তাদের কিছু স্পেশাল কোয়ালিটি আছে, না থাকলে তারা বড় হয় নাই। সুতরাং আপনিও যদি সেই স্পেশাল কোয়ালিটি নিজের মধ্যে ধারণ করতে পারেন, আপনিও বড়ত্বের দিকে যেতে পারবেন, কেউ বাধা দিবে না। নাম্বার 4, রিস্ক ম্যানেজমেন্ট, মানে হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা। দেখবেন জীবনে যত কাজ আপনি করবেন প্রত্যেকটা কাজের মধ্যে একটা ঝুঁকি আছে। বিজনেসের ক্ষেত্রে যদি বেশি ঝুঁকি নেন তাহলে বেশি রিটার্ন পাবেন, কিন্তু যারা মিলিয়নিয়ার হয়েছেন তারা ঝুঁকি নেন, কিন্তু এই ঝুঁকি হচ্ছে খুব ক্যালকুলেটেড ঝুঁকি। তারা আবেগের উপরে নির্ভর করার চেয়ে যুক্তির উপরে, মার্কেট ট্রেন্ডের উপরে, বিজনেস ফোরসাইটের উপরে নির্ভর করেন। তারা একটা জায়গা ভালো লাগছে বলে ইনভেস্ট করবেন, ব্যাপারটা এরকম নয়। বরং তারা ক্যালকুলেট করে হিসাব নিকাশ করে দেখবেন যে এখানে ইনভেস্ট করলে তার প্রফিট হবে, সেজন্য তিনি ইনভেস্ট করবেন। তারপরেও যে আনসার্টেনিটি থাকবে না তা নয়, কিন্তু যখন আপনি ক্যালকুলেশন করেন, রিস্ক অ্যাসেসমেন্ট করেন, আপনি যখন স্টাডি করেন, রিসার্চ করেন, কোনো প্রোডাক্ট আনার আগে যখন মার্কেট সার্ভে করেন, তখন কিন্তু আপনার রিস্কের মাত্রাটা কমে আসে। যখন আপনি এক্সপার্ট ওপিনিয়ন নেন এবং যখন তারা কোনো বড় ফিনান্সিয়াল ডিসিশনে যান, তখন তারা এক্সপার্টদের মতামত নেন। ডিসিশন তিনি নেন, কিন্তু অনেকের মতামত নেন যারা ওই বিষয়ে বা রেসপেক্টিভ ফিল্ডে জ্ঞানী। তাতে তার ভুলের মাত্রা কমে আসে, রিস্কের মাত্রা কমে আসে। এই জন্য তার রিস্ক হয় ক্যালকুলেটেড, হিসাব করে রিস্ক নেন। তারা ডিরেকশন ঠিক করে নেন, টাইম ঠিক করে নেন, ইকোনমিক অ্যানালাইসিস করে নেন, পলিটিক্যাল অ্যানালাইসিস করে নেন, তারপরে ইনভেস্টমেন্ট ডিসিশন নেন। সুতরাং রিস্ক ম্যানেজমেন্ট খুব বড় একটা ট্রেড ফর দ্য পিপল হু হ্যাভ বিন মিলিয়নিয়ার। আপনার সব টাকা আছে, আপনি শেয়ার মার্কেটে ঢাললেন, কয়দিন পরে গন। নো, মিলিয়নিয়াররা তারা তাদের সমস্ত ইনভেস্টেবল ফান্ড কখনো এক জায়গাতে ইনভেস্ট করবেন না, বিভিন্ন সেক্টর দেখে তারা ইনভেস্ট করবেন। যদি একদিকে যদি বিপদে পড়েন তাহলে আরেক দিক দিয়ে যেন কভার করতে পারেন। এটা তাদের আচরণের মধ্যে, তাদের অভ্যাসের মধ্যেই থাকে। আর নাম্বার 5, পারসিস্টেন্স অ্যান্ড রেজিলিয়েন্স। তাদের মধ্যে পারসিভিয়ারেন্স, প্রচন্ড ধৈর্য ধরে থাকা, টেম্পোরারি ডিফিটকে ম্যানেজ করা, কোনো বিপদ আসলে সেটাকে হ্যান্ডেল করা, বিপদে মুষড়ে না পড়া, কখনো গিভ আপ না করা এবং লম্বা সময় ধরে ধৈর্য ধরে টিকে থাকার যে প্রবণতা, এটা তাদের মধ্যে প্রবল। ইমোশনাল স্টেবিলিটি, হুট করে তারা কোনো ডিসিশন নেন না। হঠাৎ করে একটা বিপদ আসছে, আমি সাথে সাথে একটা ডিসিশন নিলাম। নো, দে থিঙ্ক, মেইনলি দে অবজার্ভ যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, কি হচ্ছে আসলে, দে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তারপরে সার্বিক অবস্থা বিবেচনা করে তারা একটা মুভ ফেলে, একটা স্টেপ ফেলে। তারা বিশ্বাস করে যে তোমার নেক্সট মুভ কি হবে তুমি কাউকে জানিও না, তুমি যখন মুভ নিবা তখন লোকজন অটোমেটিক্যালি জেনে যাবে। তাহলে এখানে মূলত 5টা পয়েন্ট নিয়ে আমি কথা বলেছি। যারা মিলিয়নিয়ার মাইন্ডসেট ধারণ করেন, যারা মিলিয়নিয়ার হয়েছেন, তাদের থেকে এক্সট্রাক্ট করে। নাম্বার 1 কি বলেছি আমি? দে আর ভেরি মাচ গোল ওরিয়েন্টেড। নাম্বার 2, দে আর ফিনান্সিয়ালি ডিসিপ্লিনড অ্যান্ড দে আর হ্যাবিচুয়ালি ডিসিপ্লিন পিপল। নাম্বার 3, তারা কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকেন, সবসময় নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য, নিজেদের আপডেট করার জন্য দে ওয়ার্ক। নাম্বার 4, তারা সবসময় চেষ্টা করেন রিস্ক কমানোর জন্য, রিস্ককে মিটিগেট করার জন্য, রিস্ককে ম্যানেজ করার জন্য। দে টেক ক্যালকুলেটেড রিস্ক।
And number 5, they are very patient and resilient. That is, they have perseverance, persistence and resilience. আমরা যারা মিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন দেখি, মিলিয়নিয়ার হওয়ার পথে যাত্রা শুরু করতে চাই, তারা যারা অলরেডি মিলিয়নিয়ার তাদের জীবনের যে 5টা পয়েন্ট আমি বললাম সেটা থেকে শিক্ষা নিতে পারি। চলুন আমরা দৌড় দেই মিলিয়নিয়ার হওয়ার পথে। সবাই ভালো থাকুন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।